অলরেডি জয়েন করেছো তারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করেই হচ্ছে জয়েন করেছো। আর আর ভবিষ্যতের কথা যদি বলি, বাংলাদেশে আহ, আহ, বাংলাদেশের ক্ষেত্রে সাথে সাথে বহির্বিশ্বের ক্ষেত্রেও এই কমার্শিয়াল এভিয়েশনটা আরো ধীরে ধীরে বড় হচ্ছে, অনেক গ্রো হচ্ছে। আর ড্রোন ইন্ডাস্ট্রি অলরেডি আমরা জানি যে বাংলাদেশে হচ্ছে স্কাই বি আছে, তারপর হচ্ছে আমাদের রকেট নিয়ে হচ্ছে একটা ইয়ে আছে। তো গ্রো হচ্ছে বাংলাদেশে। আর হচ্ছে আর বাইরের কান্ট্রি কথা আমি নাই বলি, বাইরের কান্ট্রিতে এভিয়েশন ভার্সিটির প্রচুর ডিমান্ড, আর এই সাবজেক্টে প্রচুর ডিমান্ড। আর হচ্ছে ডিফেন্স রিসার্চ সেক্টরেও আমাদের এই সাবজেক্টের গুরুত্ব কি পরিমাণ সেটা আমি নাই বলি। আর আমাদের এই সাবজেক্টের পাশাপাশি আমাদের রিসার্চ, তারপর হচ্ছে ফিউচার স্পেস মিশন, এগুলো নিয়ে হচ্ছে ভালোই ডিমান্ড রয়েছে। আর মোটামুটি আমি অনেক কিছু বলা ট্রাই করেছি। আর আমাদের ভার্সিটি অলরেডি হচ্ছে আমাদের আহ এই আমাদের ভার্সিটিতে কয়েকটা প্রজেক্ট হচ্ছে রান করতেছে। সেখানে হচ্ছে যেমন কয়েকটা প্রজেক্টের নাম বলেই দিই, যেমন আমাদের ভার্সিটি হচ্ছে AUB ডিবিএফ টিম, আরবের এয়ারবোর্ন ফিনিক্স, ওরা হচ্ছে সম্প্রতি বাংলাদেশে বড় সাফল্য বয়ে আনিয়েছে। আর হচ্ছে আমাদের আরেকটা প্রজেক্ট আছে রোভার, রোভার 71 পিকোস্যাট 4, এরা বাংলাদেশে, এরা হচ্ছে বাংলাদেশের আমাদের ভার্সিটিতে তাদের সুনাম বয়ে এনেছে। তো দিন শেষে বলবো যে মানে যেই সাবজেক্টই পড়ো, দিন শেষে হচ্ছে তোমাকে চ্যালেঞ্জ নিতে হবে। কারণ ফ্যাশন আর আর প্যাশন দুটো জিনিস আলাদা। তো আমি বলবো যে যাদের সত্যি এই সাবজেক্টে ভালোবাসা আছে, যাদের সত্যি প্যাশন আছে, তারাই আশা করি যে আমাদের সাথে পড়াশোনা করবে। আর আমি কথা দীর্ঘায়িত না করি, আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এতক্ষণ লিওনের কথা শুনলাম অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যারোস্পেস বা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। তো হামিম, এখন কি আমাদেরকে শুনতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখন এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং অ্যাভিনিক্স এই ডিপার্টমেন্ট সম্পর্কে হামিমের থেকে কিছু শুনবো। প্লাস তোমাদের অনেকেরই কোশ্চেন ছিল যে ভাইয়া এমইতে এই মডিউল জিনিসটা কি। তো আমরা ওই মডিউল রিলেটেড যতটুকু পারি হামিম বলবে, তারপর আমি শেষের দিকে ইনশাআল্লাহ সবকিছু বলবো। আচ্ছা হামিম। হামিম উর রহমান সন্তোষকর, ইন্টিগ্রেশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশের ডিপার্টমেন্ট অফ এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং এভিনিক্স। তো আমার আগে লিওন যে কথাগুলো বললো, এখন একটা এয়ারক্রাফট যদি আমি বানাই, এরপরে এখন সেই এয়ারক্রাফট আমি চেষ্টা করবো অবশ্যই দীর্ঘদিন ধরে সেটা যাতে আমি চালাতে পারি, না হলে জিনিসটা আমার জন্য লাভজনক হবে না। তো সেখান থেকে আসি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার বা এএমই দের রোলটা। তো এএমই তে মূলত কিভাবে একটি এয়ারক্রাফট দীর্ঘ সময় ধরে চালানো যায় এটা নিয়ে কাজ করা হয়। আর এভিয়েশন ইন্ডাস্ট্রি সবসময় যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে প্রায়োরিটি দিচ্ছে। তো এই জন্যই এখানে অনেক নিয়ম কানুন এবং অনেক দক্ষতা এবং নির্ভরতা বা প্রেসিশন যেটাকে বলা হয়, এটার সাথে এয়ারক্রাফটকে মেইনটেনেন্স এবং সেটা যে কোনো প্রবলেম সলভ করার বিষয়টা চলে আসে। এই বিষয়গুলো এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। এখন এয়ারক্রাফটে দুইটি ভাগে আমি চিন্তা করি, একটা হচ্ছে মেকানিক্যাল পার্ট আর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পার্ট। যেমন মেকানিক্যাল পার্ট গুলো আমরা দেখতে পারি ল্যান্ডিং গিয়ার, ইঞ্জিন, উইং, আর এছাড়া অনেক কিছু থাকে যেমন সেন্সর, অফ পাইলট, তারপর রাডার সিস্টেম। এই জিনিসগুলো হচ্ছে এভিয়েনিক্স সিস্টেম অন্তর্ভুক্ত, উদাহরণস্বরূপ যদি বলে থাকি। তো এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং এভিয়েনিক্স যেটাতে আমি পড়ছি, এখানে এই বিষয়গুলো রক্ষণাবেক্ষণ সম্পর্কে আমাকে শেখানো হচ্ছে। তো যদি আমি কোর্স কারিকুলামের দিকে যাই, তো শুরুতে প্রথমে আমাকে বেসিক কিছু জিনিস জানতে হবে, আমাকে ম্যাথমেটিক্স, ফিজিক্স এর বিষয়গুলো জানতে হবে। এরপর যেহেতু এভিয়েনিক্স লাইক ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স এর খুব বেসিক কিছু জিনিস, যেমন ইলেকট্রিক্যাল ফান্ডামেন্টালস, ইলেকট্রনিক্স ফান্ডামেন্টালস, ইলেকট্রিক্যাল মেশিনারি ফান্ডামেন্টালস, এগুলো জানতে হবে। এরপরে আমাকে একটা বিষয়ে বিভিন্ন কোর্সের মাধ্যমে বিভিন্ন জিনিস শেখানো হবে। এবং সর্বশেষ যেহেতু একটি নিয়ম কানুন মানতে হয়, তাই আমি কিভাবে মেনটেন্যান্স করবো সেটার প্রক্রিয়া, এখানে আমাকে হিউম্যান ফ্যাক্টর, মেনটেন্যান্স প্র্যাকটিসেস, এই ধরনের বিষয় শেখানো হবে। এবং সর্বশেষ আমি যেটা বলেছি, যেটা আন্তর্জাতিক ভাবে নিয়ন্ত্রণ করা হয়, তাই আমাকে কিছু নিয়ম বা আইন সম্পর্কে জানতে হবে, যে জন্য আমাকে সর্বশেষে এভিয়েশন লেজিসলেশন সম্পর্কে জানানো হবে। তো এইভাবে মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং এভিয়েনিক্স পড়ে আছে। তো এরপরে আমি যদি সবচেয়ে
বহুল আলোচিত প্রশ্ন, যেটা মডিউল কোর্স কি জিনিস সেটা আর কি। তো এখন আমি যদি উদাহরণস্বরূপ এএমইটাকে ডাক্তার হিসেবে চিন্তা করি, তো ডাক্তারের কাছে রোগী আসবে, ট্রিটমেন্ট করবে। কিন্তু এর বাইরে কিন্তু অনেক কিছু করা যায়, যেমন সব ডাক্তার কিন্তু পেশেন্ট দেখছে না, কেউ কেউ গবেষণা করছেন, কেউ অধ্যাপনা করছেন। কিন্তু সবারই আমি যদি দেখতে স্বাভাবিকভাবে ধরি, সবার ইচ্ছা হয়তো বা সে প্র্যাকটিসিং ডাক্তার হবে। তো সেক্ষেত্রে যারা এমই হয়ে, একটা তো টার্ম আছে সার্টিফিকেট অফ সার্ভিস বা সিআরএস, অর্থাৎ একটি এয়ারক্রাফট উড়ার জন্য একদম পারফেক্ট, যেটাকে ভাষায় এই টার্মিনোলজি ইউজ করা এআরটি। তো এই সার্টিফিকেট যারা সাইন করতে পারে তাদের জন্য, সোজা বাংলা ভাষায় তাদের জন্য লাগবে মডিউল কোর্স এবং লাইসেন্স। এছাড়া কিছু কাজ আছে, যেমন আমি ইঞ্জিনিয়ারিংটা কিভাবে করব, কবে আমার মেনটেন্যান্স লাগবে, এটা আদৌ মেনটেন্যান্স দরকার আছে কিনা, এই ধরনের কাজ প্ল্যানিং ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে। এরপর আমার মেনটেন্যান্সটা করছি, মেনটেন্যান্স ঠিক মতো হচ্ছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার, এই ধরনের বিভিন্ন রিলেভেন্ট কাজ আছে যেটার জন্য মডিউল লাগছে না। কিন্তু আমি যদি একদম হাতে কলমে বিমানের মেনটেন্যান্স চাই এবং সেখানে আমি সেই বিমানটা মেনটেন্যান্সের পরে যোগ্য কিনা সেটা ঘোষণা করতে চাই, তবে আমার যে ক্ষমতাটা লাগবে সেটার জন্য আমাকে অবশ্যই মডিউল কোর্স করতে হবে এবং লাইসেন্স নিতে হবে, এটাই। আর যদি জিজ্ঞাসা করা হয় যে কতটা আসা তো দরকার বা না, তো আমি সেক্ষেত্রে বলবো যে জিনিসটা এখনো গ্রোয়িং, এখন এটা এস্টাবলিশ না, এবং আমি এসে খুব জলদি হয়ে যাবে এমন কিছু না, তুমি ধৈর্য ধরতে হবে। তো এরপরে ধৈর্য ধরে পড়াশোনা করে দেখা যাবে কি হয়। তো এই পর্যন্ত আমার তো পক্ষ থেকে ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ হামিমকে এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং অ্যাভিওনিক্স ডিপার্টমেন্ট সম্পর্কে বলার জন্য এবং মডিউল বিষয়টা সবার সামনে ক্লিয়ার করার জন্য। ও একদম একটা বাস্তব একটা উদাহরণ দিচ্ছে যে ডাক্তারদের বিষয়টা। তো আশা করি তোমরা বুঝতে পারবা। এই বিষয়ে আমিও পরে কিছু বলছি। তো এবার আমরা যাব অ্যাভিওনিক্স ইঞ্জিনিয়ারিং, অথবা যেটাকে আগে নাম ছিল যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাভিওনিক্স, যেটার নাম এখন হচ্ছে অ্যাভিওনিক্স ইঞ্জিনিয়ারিং, এই সম্পর্কে জিমের থেকে কিছু শুনতে। তো জিম। আসসালামু আলাইকুম। আমি ইয়ারিদ হাসান জিম, বর্তমানে পড়াশোনা করতেছি এভিয়েশন এন্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ, এভিয়েশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমার ব্যাচ 04 সেকেন্ড ইয়ারে বর্তমানে পড়াশোনা করতেছি। সো আজকে যে টপিকটা নিয়ে মেইনলি তোমাদের সাথে কথা বলতে এখানে এসেছি, সেটা হচ্ছে অ্যাডমিশন, এবং অ্যাডমিশন পারপাস নিয়ে মূলত আমরা কথা বলবো। বাট তার আগে আমরা আমাদের ডিপার্টমেন্ট সম্পর্কে তোমাদের সাথে একটু ইন্ট্রোডাকশন, বা যেটা, কারণ অ্যাকচুয়ালি যদি বলতে চাই যে বাংলাদেশে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং টপিকটা বা এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং যে টপিকটা, এটা একদমই বলতে গেলে, বা অ্যারোনটিক্যাল ইন্ডাস্ট্রি, যেটা এয়ারক্রাফট বা বিমান রিলেটেড যেসব যত বিষয়াদি, এগুলা এক প্রকার নিউ বলতে গেলে চলে। তুমি যদি একটু খেয়াল করে দেখো, তাহলে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় কিন্তু জাস্ট এমআইএসটি তে, ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি ঢাকায়, যেটা সেখানে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা ডিপার্টমেন্ট আছে। পাশাপাশি একদম পাবলিক ইউনিভার্সিটি হিসেবে আমাদের এইখানটাতে শুরু করা হয়েছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। এটা 2019 সালে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং দিয়ে শুরু হয়, পরবর্তীতে এভিয়েশন ইঞ্জিনিয়ারিং আসে, এবং পরে আবার যে এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং শুরু হয় কার্যক্রম। সো আমি যদি আমার ডিপার্টমেন্ট বা এভিয়েনিক্স ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কিছু কথা বলতে চাই, তাহলে ফার্স্টেই এভিয়েনিক্স ওয়ার্ডটা আমি যদি ডিসক্রাইব করি, সেটা হচ্ছে যে এভিয়েশন ইলেকট্রনিক্স। এভিয়েশন ইলেকট্রনিক্স মিনস তোমার বিমানের ইন্টারনাল যত ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রিক্যাল পারপাসে সবকিছু ডিলস করে সাবজেক্টটা ইলেকট্রনিক্স। আমরা অন্যান্য ইউনিভার্সিটি গুলো যদি একটু খেয়াল করি, তো অন্যান্য ইউনিভার্সিটি গুলোতে ট্রিপলি ডিপার্টমেন্ট যেটাকে বলে আর কি, ট্রিপলি বা ইসি, ট্রিপলি বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যেসব সাবজেক্ট গুলো আছে অনেকটা এরকম পারপাসে। বাট আমরা সেটা ডিল করবো হচ্ছে এয়ারক্রাফটের বিষয়টা নিয়ে। সো আমাদের বেসিক্যালি আমাদের এই সাবজেক্টটার ভিতরে আমরা মেইনলি রাডার সিস্টেম আছে, তারপর কমিউনিকেশন সিস্টেম আছে, কন্ট্রোল সিস্টেম, ইচ অ্যান্ড এভরিথিং পারপাস থেকে আমরা মূলত এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করা হয়। সো আমি যদি আমাদের বিষয়গুলো নিয়ে, বা অ্যারোনটিক্যাল সেক্টরটা বাংলাদেশে বর্তমান ইনগ্রোয়িং, আমার আগে যে দুইজন কথা বলছে তাদের কথা থেকে অনেকটা তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা বিষয়টা, যে কেমন ভাবে ডিল করতেছে। ইটস ইনক্রিজিং ডে বাই ডে। তুমি এটা হয়তো তুমি যদি একটু ওয়ার্ল্ড ওয়াইড খেয়াল করে দেখো, বিশ্বে অ্যারোনটিক্যাল, বিশেষ করে মিলিটারি সেগমেন্টে বা মিলিটারি যতগুলো পারপাস আছে, প্রত্যেকটা ক্ষেত্রে ডে বাই ডে অনেক বেশি ইনক্রিজ হচ্ছে। তোমরা হয়তো একটা বিষয় জানো যে আমাদের ইউনিভার্সিটি পুরোটা এয়ারফোর্স অথরিটি দ্বারা মেজার, মানে হায়ার অথরিটি যত যারা আছে সবাই এয়ারফোর্স অথরিটি আর কি, বিমান বাহিনী কর্তৃপক্ষ থেকেই আর কি আমাদের জানা কি হয়। এবং এইদিন আমাদের ফ্যাকাল্টি মেম্বার্সরাও প্রায় বেশ কয়েকজন আছে আমাদের এয়ারফোর্স মেম্বার্স। তো আর বাংলাদেশের পার্সপেক্টিভ যদি বলা হয়, ডে বাই ডে আমাদের ইউনিভার্সিটি, মানে ডে বাই ডে আমাদের ইউনিভার্সিটির
কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে এটা যেরকম সঠিক, পাশাপাশি বাংলাদেশের আধুনিকায়ন, বিশেষ করে বিমান বাহিনী এবং অন্যান্য সেগমেন্ট গুলোতে আধুনিকায়নে কিন্তু দিন দিন বাড়তেছে। তো ওভারঅল যদি চিন্তা ভাবনা করা হয় তাহলে আহ, বিষয়টা অনেকটা এরকম যে এটা একটা ইনক্রিজিং ইনক্রিজিং সেগমেন্ট আর কি। মানে দিন দিনের গ্রোথটা বাড়তেছে, আমাদের ভার্সিটি পারপাসও বাড়তেছে। আমাদের ভার্সিটি বর্তমানে একাধিক রিসার্চ পারপাসে কাজ করতেছে, পাশাপাশি আমাদের ইউনিভার্সিটি একাধিক প্রজেক্টে কাজ করছে। তোমরা হয়তো বা যদি একটু খোঁজ রাখো তাহলে বুঝবে ডিবিএফ, ডিজাইন বিল্ড অ্যান্ড ফ্লাইট যে প্রজেক্টটা আছে, সেখানে আমাদের ইউনিভার্সিটি পরপর এইবার অংশগ্রহণ করতেছে, এর আগের একবার অংশগ্রহণ করছে, বেশ ভালো একটা পজিশনে আছে। পাশাপাশি আমরা রোভার, যে রোভার 71 মার্চ রোভার যেটা বলে আর কি, সেখানে তারাও বেশ ভালো পজিশনে আছে এবং ভালো করতেছে ডে বাই ডে। সো ওভারঅল এবং আরো অনেকগুলা সেগমেন্টেই আর কি, আরো অনেকগুলা পারপাস বা প্রজেক্টেই আর কি কাজ করতেছে আমাদের ইউনিভার্সিটি। পাশাপাশি রিসার্চ পারপাস এবং আমাদের যারা সিনিয়র্স আছে তারা অনেক দেশের বাইরেও বেশ ভালো করতেছে। যারা বের হয়ে গেছেন অ্যারোস্পেস 01 ব্যাচ বা অন্যান্য এই সামনে যারা বের হয়ে যাবে তারাও আমরা আশা করতেছি অনেক ভালো জায়গায় যাবে। সো ওভারঅল আমার মতে বা আমার দৃষ্টিকোণ থেকে আমাদের ইউনিভার্সিটি একটা, আই থিঙ্ক ইটস আ ভেরি গুড ডিউ ফর আওয়ার জুনিয়র্স অ্যান্ড আওয়ার ফিউচার যারা আসবে আমাদের ইউনিভার্সিটিতে তাদের জন্য আমি বিশেষ করে মনে করি। সো এটাই আর কি, আজকে এতটুকুই, তাই আর ধন্যবাদ জিমকে এত সুন্দরভাবে অ্যাভিনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সম্পর্কে বলার জন্য। তো এবার আমি এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং অ্যারোস্পেস সম্পর্কে আমি নিজেই বলি, যেহেতু আমি নিজেই এই ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আমি এখন সেকেন্ড ইয়ারে আছি, আর হচ্ছে ব্যাচ 2। তো তোমাদেরকে যদি আমাদের এএমই অ্যারোস্পেস সম্পর্কে যদি বলি, হামিম তোমাদেরকে যে কথাটা বললো সেম কথাটাই, জাস্ট আমরা হচ্ছে মেকানিক্যাল পার্ট নিয়ে ধরো যে আমাদের কাজ। তো জিম যে কথাটা বললো যে অ্যাভিনিক্স ওয়ার্ডটা মানে এভিয়েশন সেক্টরে এভিয়েশনের যত ইলেকট্রিক্যাল পার্ট আছে এগুলো নিয়ে যে পড়াশোনাটাকে বোঝায়। তো আমি যদি সোজা একদম খুবই সিম্পল ভাষায় যদি তোমাদেরকে বোঝাইতে যাই, ধরো যে আমাদের অ্যাভিনিক্সটা হচ্ছে বাইরের অন্যান্য সাবজেক্টের ট্রিপলের সাথে কানেক্টেড, আর আমরা অ্যারোস্পেস যারা আছে এই অ্যারোস্পেস জিনিসটা হচ্ছে মেকানিক্যাল পার্টের সাথে কানেক্টেড। তো এইটা আর কি তোমাদেরকে বোঝার জন্য সুবিধা। আর কোথায় কোন সাবজেক্টে দেশে বিদেশে কিরকম পরিমাণে জব কি কি হইতে পারে না পারে এতক্ষণে আই থিঙ্ক তোমরা সব বুঝে গেছো। তো এই লাইভটা আর বেশি বড় করবো না, এমনিতেই তোমাদের সময় নিয়ে ফেলছি। আমরা যদি এখন অ্যাডমিশন গাইডলাইন নিয়ে যদি কিছু আসি বা অ্যাডমিশন সম্পর্কে যদি কিছু বলি, একটু আগে আমি দেখলাম যে তোমরা অনেকে কমেন্ট করছো যে ভাই ইংলিশ নিয়ে কিছু সাজেশন দিয়েন, তারপর এমসিকিউ রিটেন এগুলোর জন্য কত মিনিট করে সময় পাইছেন। তো দেখো এটা আসলে বলা মুশকিল। আমাদের টাইমে যখন আমরা 2 ঘন্টা এক্সাম দিয়েছিলাম, তো আমাদের এমসিকিউ ছিল 40, রিটেন ছিল 60। তো গত বছর কিন্তু এমসিকিউ ছিল 60, রিটেন ছিল 40। তো আমার যতটুকু মনে পড়ে আমাদের সময় 40টা এমসিকিউ এর জন্য মেবি 40 মিনিট না 45 মিনিট দিয়েছিল, এরপর বাকি টাইমটা আমাদের রিটেনের জন্য। আর ইংলিশ নিয়ে আসলে ওইভাবে সাজেশন দেওয়ার মতো কোনো কিছু নেই। যেগুলো এমসিকিউ আসে আশা করি তোমরা পারবা, একদম বেসিক থেকে আসে। আর ইংলিশ রিলেটেড যতটুকু সাজেশন বা যা যা লাগে আমি তোমাদেরকে এই এবি ইনসাইডার পেজ থেকে এবং ফ্লাই উইথ অ্যারোজিনিয়াস পেজ থেকে আমি তোমাদেরকে দিয়ে দিব। আর যে প্যারাগ্রাফের সাজেশন ওইটাও আমি দিয়ে দিব। প্যারাগ্রাফটা আসলে মেইনলি ডিপেন্ড করে গতবার যেমন আমাদের সমসাময়িক কিছু বিষয়ের উপরে দিছিল, আর আমাদের টাইমে দিয়েছিল হচ্ছে তোমার বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। তারপর হচ্ছে আরো মানে আমাদের যে বিগত বছরের কোশ্চেন গুলো যদি তোমরা একটু ঘাটাঘাটি করে দেখো, মানে এই প্যারাগ্রাফ রিলেটেড কোনো তোমার সাজেশন নেই। কিন্তু যে রিটেন যে কোশ্চেন গুলো আসে, এই রিটেন কোশ্চেন গুলার একটা প্যাটার্ন ফলো করে। তো আমি বিগত 4 বছরের কোশ্চেন একটু ঘাটাঘাটি করছিলাম, মানে ঘাটাঘাটি করে একটু দেখতে পাইছি যে এরা যে তোমার একদম খুব হার্ড লেভেলের কোশ্চেন করবে তা না, একদম বেসিক থেকে তোমার যা যা জানার কথা ওই জায়গাগুলো থেকে মানে কোশ্চেন থাকবে একটা হইলেও। তো সেই রকম জায়গাগুলো কি কি, যদি আমি একটু ম্যাথের বিষয়টাই বলি, ম্যাথের বিষয়ে ইন্টিগ্রেশন আর হচ্ছে ডিফারেন্সিয়েশন, এই জায়গাটা থেকে শিওর থাকো রিটেনের জন্য কোশ্চেন আসবেই। এমসিকিউ যা হয় আমি মানে বলতে পারি যে মোটামুটি ডিও স্ট্যান্ডার্ড। যদি একটু হার্ড করে তাহলে সাস্টের মতো করে, মানে অতটাও একদম হার্ড করবে না এমসিকিউ। আর রিটেনে তোমার হচ্ছে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এখান থেকে একটা আসবেই, বা ধরে নাও 2টা আসতে পারে। এরপর যদি বলি সেটা হচ্ছে বৃত্ত, সরলরেখা আর হচ্ছে কোনিক্স, এই 3টা থেকে
বা এই তিনটার কম্বিনেশনে একটা রিটেন তোমার আসবে। এখন আমাদের ভার্সিটি করে কি, যে এই রিটেন সবগুলো সেম মার্ক রাখে না। সেম মার্ক রাখে না বলতে, ধরো যে কোনো কোনো কোশ্চেনে রাখে 2, এবং সেই প্রশ্নটাও হয় একদম তোমার ছোট। আর যদি কোনো প্রশ্ন একদম বড় হয় বা অনেক কিছু জানতে চায়, তাহলে সেই প্রশ্নটা ধরো যে 6 বা 10 বা যত কিছু মানে এইভাবে দিতে পারে ওরা দিয়ে দেয়। তো আমি তোমাদেরকে কিছু এই রিলেটেড সাজেশন দিয়ে দিব। আর আমি চেষ্টা করছি তোমাদেরকে একদম এই AAUB অ্যাডমিশন স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন বানাইতে, যেটা আমরা চেষ্টা করব 23 তারিখ রাত্রে, 23 তারিখ রাত্রে এই রাত 9টায় সবার জন্য একটা ফ্রি এক্সামের ব্যবস্থা করার জন্য। আমার কোশ্চেন অলরেডি রেডি, আমি এই AAUB ইনসাইডার পেজ থেকে এবং ফ্লাই উইথ অ্যারোজিনিয়াস পেজ থেকে দিয়ে দিব। তোমরা সবাই ওইখানে পার্টিসিপেট করবা, আশা করি ওইখান থেকে একটু হলে ধারণা পেয়ে যাবা। ইংলিশ নিয়ে অনেকের অনেক প্রবলেম, তো আমি চেষ্টা করবো ইংলিশ থেকে 50টা MCQ দেওয়ার জন্য। আর তোমাদেরকে প্যারাগ্রাফের কিছু সাজেশন রেডি করছি, কিন্তু মানে এইরকম কথা দিতে পারতেছি না, বা যে এই জায়গাগুলো থেকে বা এই টপিক গুলো থেকে তোমরা সাজেশন পাবা, মানে কমন পাবা। তো আমি আমার জায়গা থেকে, আমার ফ্রেন্ড বা আমরা যে ফ্লাই উইথ অ্যারোজিনিয়াস থেকে, কিন্তু তোমরা জানোই যে আমরা এখান থেকে মোটামুটি এক্সাম ব্যাচ এখন পরিচালনা করতেছি। তো এই এক্সাম ব্যাচে অনেকের পরীক্ষা নিচ্ছি, এবং আমরা যে আমাদের যে টিমটা 7 জনের যে টিম, আমরা এই 7 জনের টিম অনেক একটু ঘাটাঘাটি করে আমরা জানতে পারছি বা আমরা এই সাজেশন গুলো তৈরি করছি। তো এরপর যদি তোমাদের কোনো কিছু কোশ্চেন থাকে, সেই কোশ্চেন গুলো আমাদেরকে করতে পারো, একটু কমেন্টে তোমাদের কোশ্চেন থাকলে এখন করো, আমরা চেষ্টা করবো সেই কোশ্চেন গুলোর অ্যান্সার করার। এবং অনেকেই এর আগে অনেক কোশ্চেন করছিলা, সেই কোশ্চেন গুলো নিয়ে আমি এখন একটু অ্যান্সার করতেছি। যে ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে ভাইয়া আমরা এই ক্যালকুলেটরটা ইউজ করতে পারবো কিনা। যেমন সবাই বেশিরভাগ বলছো যে CW ক্যালকুলেটর, তা আমি যে ক্যালকুলেটরের লিস্টটা দেখছিলাম, তো এইখানে CW ক্যালকুলেটরটা উল্লেখ নাই। নাই, আর যেহেতু তোমার এক্সাম হল থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ এয়ারফোর্স থাকবে, আমি আশা করব এবং তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা ওই ক্যালকুলেটরটা নিয়ে যাবে না। কারণ আমার রুমমেট যে ফ্রেন্ড আছে, যে ওরও কিন্তু ক্যালকুলেটরটা বাদ দিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণ করার। আর এরপরে তোমাদের হচ্ছে আরেকটা অনেক কোশ্চেন থাকে যে ঢাকায় বিএফ সাইন কোথায় হবে, সেটা হচ্ছে ওই তেজগাঁটাতে নাকি হচ্ছে তোমার কুর্মিটোলায়। তো এটা হচ্ছে তেজগাঁয়, আর যারা লালমনিরহাটে দিবা তারা তো ক্যাম্পাসে এক্সাম দিবা। তো ওখানে তোমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিছে, এই ইনস্ট্রাকশন গুলা ফলো করার চেষ্টা করবা। আর কারো কোনো কোশ্চেন থাকলে একটু কোশ্চেন করো, আমরা একটু দেখি। এখন শুনে আমাকে জানা যে বুকিং নাম্বার সেট নাম্বারটা আচ্ছা, এখানে একজন প্রশ্ন করছো যে ফিজিক্স এর জন্য কি কি ইম্পর্টেন্ট টপিক আছে। আসলে দেখো, এই ফিজিক্স এর টপিকটাতে আমরা বের করতে গিয়ে দেখছি যে প্রতি বছর প্রতিটা চ্যাপ্টার থেকে চেষ্টা করে তারা কোনো না কোনো কোশ্চেন করার। মানে এমন হয় যে যদি এমসিকিউ তে দেয় তাহলে ধরো যে রিটেনে দিবে না, আবার যদি রিটেনে দেয় তাহলে হয়তো এমসিকিউ তে থাকে না। মানে কোনো না কোনো চ্যাপ্টার, মানে প্রতিটা চ্যাপ্টার থেকেই থাকে। তা আমি যেমন, আমরা সাধারণত আধুনিক পদার্থবিজ্ঞান বা ধরো যে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান যে 2টা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার গুলো অনেকে স্কিপ করে বা অনেকে এটা ছোট চ্যাপ্টার জন্য পড়তে চায় না। আর তোমাকে যদি আমি বলি 2023 সালের যে কোশ্চেনে, 23 সালের কোশ্চেনে কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান থেকে কিছু কোশ্চেন আসছিল রিটেন টাইপ। তো এই জন্য আমি যে একদম স্পেসিফিক ভাবে কোন চ্যাপ্টার গুলো বলবো তাও বলতে পারতেছি না, কিন্তু এইটুকু বলতে পারি যে নিউটনিয়ান বলবিদ্যা, ভেক্টর, স্থিরতড়িৎ, চলতড়িৎ, তাপগতিবিদ্যা, তোমার হচ্ছে কাজ ক্ষমতা, শক্তি, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে হলো ফিজিক্স এর মধ্যে। সেকশনের কিছু কোশ্চেন নিয়ে বলি। এই কোশ্চেন গুলো থেকে তখন তো ফার্স্ট ইয়ে ছিল, তো ওইখানে ধারা থেকেও কিছু, আমি একটা জিনিস দেখছি যে প্রতি বছর আমাদের সিনিয়র ভাইদেরকে ধারা থেকে একটা করে কোশ্চেন থাকতোই। এবং আধুনিক পদার্থবিজ্ঞান আর নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে আমি মানে তোমার হচ্ছে রিটেনে কোশ্চেন রিপিট হতে দেখছি। কোশ্চেন আর কেমিস্ট্রি বিষয়ে যা আছে তা তোমাদেরকে তাসিন ভাই একটু পরে বলবে, আমি বাকিগুলো একটু বলে যাই। যদি তোমার 2021-22 সেশনে বলি, আমার সামনে তো আছে কোশ্চেন ব্যাংকটা, এই জন্য আমি দেখে দেখে বলতেছি। তো সেইখান থেকে ধরো যে কোনিক্স থেকে আসছিল, আবার হচ্ছে
সরলরেখা থেকে একটা আসছিল, না না তো কাটা থাকে আর হচ্ছে তোমার মানে এটা হচ্ছে মেবি সম্ভাবনা থেকে আসছিল, যেটা তোমাদের এখন শর্ট সিলেবাসের বাইরে। আর এরপরে হচ্ছে তোমার নিউটনিয়ান বলবিদ্যা থেকে একটা, তারপর হচ্ছে আবার ওই যে ফটো ইলেকট্রন ওইখান থেকে, তারপর কার্নো ইঞ্জিন। তার মানে দেখা যাচ্ছে যে আমি তোমাদেরকে যা বললাম এই জায়গাগুলো থেকে আসছে। তোমরা যারা এখনো একটু পরে অ্যাড হচ্ছ, তোমরা একটু পরে ভিডিওটা আরেকবার দেখে নিও। তো 2021-22 সেশনে তোমাদের প্যারাগ্রাফ আসছিল হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 21-22-এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছিল। এরপর তোমার হচ্ছে 2022-23-এও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর 23-24-এ আসছিল তোমার বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আর অ্যারোস্পেস টেকনোলজি। তাহলে আমি তোমাদেরকে এখানে একটা সাজেশন দিব ইংলিশ প্যারাগ্রাফের জন্য, যে তোমরা এই এভিয়েশন, অ্যারোস্পেস বা আমাদের ভার্সিটি এই রিলেটেড এআই বা যত কিছু রোবোটিক্স যত কিছু আছে এই রিলেটেড একটু টপিক গুলো একটু মানে পড়ে যাবা। মানে আমাদের যেমন 9-10 বা ইন্টারে যে বিভিন্ন কম্পোজিশন ছিল, ওই কম্পোজিশন থেকে এই রিলেটেড যে যে মানে টপিক গুলো আছে ওগুলো একটু দেখে যাবা। তাহলে তোমরা একটু আইডিয়া পাবা, কারণ তোমাদেরকে প্যারাগ্রাফের জন্য দুইটা অপশন দিবে। তো একটা ধরো যে এরকম আমাদের ভার্সিটি রিলেটেড বা এভিয়েশন, অ্যারোস্পেস সেক্টর বা যত কিছু আছে এই সম্পর্কে আসতে পারে। আর একটা সমসাময়িক বিষয় দিতে পারে, যেমন গতবার জুলাই আন্দোলন সম্পর্কে দিছিল। তো এই জন্য লাস্ট সাজেশন যে তোমরা ওটা একটু দেখবা। যে আমি তারপরে দিয়ে দিচ্ছি, আমি যে যে টপিক গুলো দিচ্ছি ওগুলো একটু দেখলে আই থিঙ্ক তোমরা ধারণা পাবা, যদি কমন না পাও ধারণা পাবা। আর আমি তোমাদের সবার সুবিধার জন্য আমার কাছে 2023-24 সেশনে ফুল রিটেন পার্ট কোশ্চেন আছে, তো আমি এটা সবাইকে আমি ফ্রি দিয়ে দিচ্ছি, এবং আমি সুন্দর মতো একদম এউবি ইনসাইডার পেজ থেকে এবং ফ্লাইউড অ্যারোজিনিয়াস পেজ থেকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমি একটু, আর কেউ একজন কোশ্চেন করছে যে আইএসএসবি দেওয়া যায় কিনা। তুমি এখান থেকে আইএসএসবি অবশ্যই দিতে পারবা, আর হচ্ছে শর্ট কোর্সে তুমি পড়া শেষ করে অবশ্যই দিতে পারবা। আচ্ছা, এখন আমি একটু তানসিরকে বলবো যে কেমিস্ট্রিতে তোমরা কি কি পড়বা, কোন কোন বিষয়গুলো একটু ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো সম্পর্কে তাহসিন তোমাদেরকে একটু জানাবে এখন। তাহসিন। আসসালামু আলাইকুম, আমি তাহসিন আহমেদ, এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং অ্যারোস্পেস সেকেন্ড ব্যাচ। তো তোমাদের কেমিস্ট্রি নিয়ে আসলে কেমিস্ট্রিতে মেবি এমসিকিউ এ 20 মার্ক, আর হচ্ছে তোমাদের রিটেনে হচ্ছে 8 মার্ক। রিটেন হিসেবে তোমাদের হচ্ছে পড়ার টপিক অনেক বেশি, আর এমসিকিউ এর জন্য মেইনলি তোমাদের সিলেবাসে যে চ্যাপ্টার গুলো আছে এগুলো মোটামুটি সবগুলোই কভার করতে হবে। আর তোমাদেরকে যেহেতু মোটামুটি 65 থেকে 70 মার্ক ইনশিওর করতে হবে, এই জন্য সব থেকে বেশি মার্ক তোলার। আর হচ্ছে তোমাদের ফার্স্ট পার্ট থেকে এমসিকিউর জন্য যদি বলি, তাহলে হচ্ছে গুণগত রসায়ন, মোড়ের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক পরিবর্তন, হচ্ছে কর্মমুখী রসায়ন। এমসিকিউর জন্য চ্যাপ্টার গুলো দেখিও তোমাদের হচ্ছে গুণগত, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, আর হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এই তিনটা চ্যাপ্টারই এমসিকিউর জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে রিটেনের জন্য তোমরা থার্ড চ্যাপ্টারটা স্কিপ করতে পারো, আর সেকেন্ড আর ফোর্থ এই দুটো চ্যাপ্টার হচ্ছে রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর যদি সব থেকে বলো বেশি ইম্পর্টেন্ট কি, সেটা আমি বলবো যে তোমাদের রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলো মোটামুটি তোমার ফার্স্ট পার্টের জন্য। আর সেকেন্ড পার্টের জন্য হচ্ছে তোমার পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, পরিমাণগত রসায়ন আর তড়িৎ রসায়ন, এই 4টা চ্যাপ্টার। তো পরিবেশ এমসিকিউ এর জন্য হচ্ছে জৈব রসায়নটা অবশ্যই অনেক ভালো ইম্পর্টেন্ট, আর রিটেনের জন্য আমি একটু কম ইম্পর্টেন্ট বলবো জৈব রসায়ন। আর তারপরে আসতে পারে, কারণ যেহেতু যে কোনো একটা চ্যাপ্টার থেকে দিতে পারে। তোমাদের হচ্ছে রিয়াকশনের কনভার্সন গুলো তোমরা ভালো করে দেখিও, এই জিনিসটা থেকে আসতে পারে। আর হচ্ছে পরিবেশ রসায়ন আর পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, এগুলো থেকে তোমরা রিটেনের জন্য যে ম্যাথ গুলো আছে এই ম্যাথ গুলো জাস্ট দেখে নিও। পরিবেশ রসায়ন সবাই পারবা আই থিঙ্ক। আর হচ্ছে পরিমাণগত আর তড়িৎ এগুলোর ম্যাথ গুলো শুধু দেখে নিও। তোমাদের হচ্ছে ডিসক্রিপশন মূলক কোনো কিছু দেখার আমি দেখতে বলবো না, তোমরা হচ্ছে ম্যাথ গুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে যাও। আই থিঙ্ক কমন পাবা, ইজি আসবে, তোমাদের পড়ার মধ্যেই আসবে সবকিছু। তো এগুলোই আর কি। আর হচ্ছে আমরা
বিস্তারিত যে তোমাদের জন্য আমাদের যে সাজেশনটা আছে সেটা আমরা দিয়ে দিব তোমাদেরকে, 23 তারিখের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, ধন্যবাদ শুক্রিয়া। আচ্ছা, ধন্যবাদ তাহসিনকে এই কেমিস্ট্রি বিষয়ে একটু সাজেশন দেওয়ার জন্য। তো আমি কিছু কোশ্চেন একটু স্কিপ করে গেছিলাম, সেই জিনিসগুলো একটু আরেকবার রিপিট করি। রিপিট না তো, ওই কোশ্চেন গুলোতে চলে আসি। যে অনেকের কোশ্চেন ছিল যে ভাই আমি অ্যাপ্লাই করার সময় আমি প্রশ্নের যে ভাষা বা ল্যাঙ্গুয়েজ, এটাতে আমি কোনো বাংলা না ইংলিশ এগুলো ছিল না, বা আমি কোনটাতে দিছি বা মনে নেই। তো আমি তোমাদেরকে এই জিনিসটাতে একটু ক্লিয়ার করি যে আমাদের যে অ্যাডমিশন টেস্টের যে কোশ্চেন, এইখানে বাংলা ইংলিশ দুইটাই থাকে। প্রথমে হচ্ছে তোমার ইংলিশে থাকে, দেন তারপর ব্র্যাকেটে তোমাকে ওই জিনিসটা মিনিং এ বাংলায় দিয়ে দেওয়া থাকে। তো এই জন্য কাউকে মানে প্রবলেমে পড়তে হবে না। আর তোমরা অনেকেই কোশ্চেন করো যে ভাই আমি তো ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি, আমি কি এই প্রিপারেশন নিয়ে এই এভিয়েশন এন্ড এরোস্পেস ইউনিভার্সিটিতে টিকতে পারবো কিনা। তো আসলে দেখো যে আমি বলতে পারি যে মোটামুটি 50% বা তারও কম অনেক স্টুডেন্টই আছে যারা ধরো যে ভার্সিটি প্রিপারেশন নিয়ে ইউনিভার্সিটিতে টিকে গেছে। তো এই জিনিসটা আসলে ডিপেন্ড করবে তুমি কতটুকু প্রিপারেশন নিছো, কিভাবে বাসায় প্র্যাকটিস করছো, তারপর কতটুকু তোমার মাথায় আছে, কিভাবে তুমি কোশ্চেন গুলো ধরতে পারতেছো এই জিনিসটার উপরে। আর প্রশ্ন প্যাটার্ন বলে যে ভাই প্রশ্ন প্যাটার্ন কি কি হইতে পারে কিরকম, তো আমি যতটুকু জানি বা বুঝি এমসিকিউ কোশ্চেন প্যাটার্নটা হইতে পারে ডিউ স্ট্যান্ডার্ড। আর যদি রিটেনটা বলো, রিটেনটা আমি বলবো যে সিকিউরিটি, এমআইএসটি, সাস্ট এরকম স্ট্যান্ডার্ড। তো রিটেনটা একটু মানে এত যে ইজি হবে ডিউ এর মতো এরকম না, এটার জন্য তোমাকে একটু অবশ্যই পড়তে হবে। আর আমি সাজেস্ট করবো যে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো একটু ভালো মতো প্র্যাকটিস করার, আর বিশেষ করে ম্যাথ যে সাবজেক্টটা হায়ার ম্যাথ, এই জিনিসটা ভালো মতো প্রিপারেশন হয়। কেন? কারণ তোমার ম্যাথ এখানে থাকতেছে 40, ফিজিক্স 30, তারপর হচ্ছে কেমিস্ট্রি 20, আর 10 হচ্ছে হলো তোমার ইংরেজি। তো এই ম্যাথে যদি তুমি 40-এর মধ্যে যদি মোটামুটি মার্ক ক্যারি করতে পারো, তাহলে দেখবে যে তোমার জন্য টিকে যাওয়া বেশি ইজি হয়ে যাচ্ছে। আর এখান থেকে আরেকটা কোশ্চেন আসছে যে ভাই আমাদের এখানে কাটমার্ক কিরকম হইতে পারে। আসলে দেখো এই কাটমার্কটা আসলে কি বলতে পারে না, আসলে সবাই গেস করে নেয়। তো তো আমি যতটুকু জানি যে 65 থেকে 70 প্লাস মাইনাস বা সামথিং এরকম একটা কিছু হইতে পারে লাস্ট মেরিট পর্যন্ত। তো আমি একটু নিজে একটু এই ক্যালকুলেশনটা করছিলাম যে গতবার প্রায় তোমার 520 কি 30 জনের, এই 520 কি 30 এই সিরিয়াল পর্যন্ত তোমার সাবজেক্ট পাইছিল। বা তোমার মেবি চারটা লিস্ট দিয়েছিল, চারটা শর্ট লিস্টে আর কি। এইখান থেকে মোটামুটি সবাই এখানে ভর্তি আছে এখন। তো এই হিসেবে না গিয়ে আমি যদি তোমাকে নর্মাল একটা ক্যালকুলেশন দিই, তাহলে তোমাদের 4105 জন তোমরা পরীক্ষার্থী আসো। এই জায়গা থেকে তোমরা পার সিটে 34 জন করে লড়াই করতেছো। তো এইটা ধরো যে আরো প্লাস মাইনাস হবেই, স্বাভাবিক, অনেকেই এক্সাম দিবে না, অনেকেই অ্যাবসেন্ট থাকবে। তো তারপরও যে এটা শিওর থাকো যে 10 জনের একটা পার সিট মিনিমাম তোমরা 10 থেকে 15 জন কম্পিটিশন করেই তোমরা এখানে চলে আসবে। মানে এতটাও ইজি হবে না। তো তোমরা যদি আবার ঠান্ডা মাথায় রেখে কোশ্চেনের অ্যান্সার গুলো দিতে পারো, তাহলে দেখবা যে অনেকের কাছে কোশ্চেনটা একদম ইজি মনে হচ্ছে। আর অনেকেই বলে যে উদ্ভাসের বই পড়ে টেকা যাবে কিনা, বা আরো এটার জন্য স্পেসিফিক কোনো বই পড়তে হবে কিনা, বা ভাই আমার তো প্রিভিয়াস ইয়ার এর কোনো কোশ্চেন নাই। কারণ আমাকে ফ্লাই উইথ অ্যারোজিনিয়াস পেজে অনেকেই নক দিছিল, যে দিয়ে বলছে ভাই আমার তো এরকম খুব ইচ্ছা, আমার তো ড্রিম ইউনিভার্সিটি এটা, কিন্তু আমি তো কোনো কোশ্চেন ব্যাংক পাচ্ছি না, আমি এখন কি করব, বা ভাই আপনাদের কোনো স্পেশাল কোনো কোর্স আছে কিনা। তাই বলবো যে দেখো স্পেশাল কোনো কোর্স করতে হবে না, বা স্পেসিফিক ভাবে তোমার কোনো বই পড়তে হবে না। তুমি যদি ওই উদ্ভাস বা এসিএস বা যে জায়গারই ক্লাস তুমি করো না কেন, ওদের যে বইগুলো দেওয়া আছে ওই বইগুলো যদি তুমি কমপ্লিট করতে পারো, এবং তোমার বেসিক যে পার্ট গুলো আছে এই জিনিসগুলো যদি তোমার শেখা থাকে, আশা করি তোমাকে কেউ আটকাইতে পারবে না। আর মডিউলের যে বিষয়টা আমি একদম সুন্দর মতো বুঝাই বলছে। এটা বাধ্যতামূলক কিনা এটা আসলে ডিপেন্ড করতেছে তোমার উপরে, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে এমই পড়তে গেলে তোমাকে একটু মডিউলটা করতে হবে, কারণ আমি এই জিনিসটা তোমাকে আগেই জানাইতে চাই, কারণ এখানে আসে তোমরা পরবর্তীতে যেন কোনো বিপদে না পড়ো। আর একটা জিনিসই আমরা সবার আগে স্কিপ করে গেছি আমরা ডিপার্টমেন্ট নিয়ে বলতে গিয়ে, যে ইউনিভার্সিটিতে পড়তে কোন কোন ডিপার্টমেন্ট থেকে কত টাকা খরচ হতে পারে। আমি সেটা একটু আরেকবার মানে বলতেছি, সেটা হচ্ছে তোমার অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং আর অ্যাভিনিক্স ইঞ্জিনিয়ারিং, এইটার জন্য তোমার 1,32,000 টাকা। এবার তোমাদের কত কোর্স আমি জানি না, এটা আমাদের লাস্ট আমরা যে তোমাদেরকে বলতেছি। আর
তোমার এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং অ্যারোস্পেস এবং অ্যাভিনিক্স, এই দুইটা ডিপার্টমেন্টের জন্য 1,32,000 টাকা সেমিস্টার ফি প্লাস 5,40,000 টাকা মডিউল ফি। এই মডিউল ফিটাও প্লাস মাইনাস হইলেও হইতে পারে, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তো এইটাই হচ্ছে তোমাদের হিসাব। আর এই মডিউলটা মানে আই থিঙ্ক করা উচিত, তাহলে তোমাদের জবের জন্য আরো ভালো হবে। আর ক্যাম্পাস কোথায়, এটা অনেকেই কোশ্চেন করা, আশা করি এখন সবাই জেনে গেছো। ক্যাম্পাস তোমরা যারা বিএসসির জন্য অ্যাপ্লাই করছো সবাইকে লালমনিরহাটে ক্লাস করতে হবে, আর যারা এমএসসির জন্য তাদেরকে ঢাকায় ক্লাস। আর অনেকের আরো কোশ্চেন ছিল, ভাইয়া হল ফ্যাসিলিটিস কেমন, ওইখানে টিউশন সুবিধা কেমন, আমি ওইখানে গিয়ে নিজের খরচ টিউশনের মাধ্যমে চালাইতে পারবো কিনা, তারপর হলের সিট পাবো কিভাবে। তো সাধারণত আমাদের গত বছর থেকে নিয়ম করছে যে যাদের মেরিট লিস্টে যাদের নাম একদম সামনে থাকবে, উপরে থাকবে, তাদেরকে হলের সিটে প্রায়োরিটি দেওয়া হবে। তো এই জন্য সবাই সিট পাবা না, কিন্তু প্রথম সারিতে যারা থাকবে আশা করি মোটামুটি অনেকেই সিট পেয়ে যাবে। এরপর যদি আসি হল ফ্যাসিলিটিস, যেখানে হল আছে হলের সুযোগ সুবিধা ভালো। এখানে হচ্ছে তোমার 6 মাসে 1240 টাকা করে খরচ, আর তোমার হচ্ছে খাওয়া দাওয়া খরচ হচ্ছে নিজের। আর টিউশন সুযোগ সুবিধা এটা হচ্ছে আসলে ডিপেন্ড করবে তোমার উপরে, তুমি যদি বুঝে নিতে পারো তাহলে ভালো, আর যদি না পাও তাহলে আর কিছু করতে পারবো না। তো এইখানে যে টিউশন নাই, কিন্তু হ্যাঁ ঢাকার থেকে তুলনামূলক কম, এটা বলতেই হবে। ঢাকা থেকে ঢাকা লালমনিরহাট তো সেম না, সো এই জিনিসটা তোমরা আশা করি বুঝবা। তো আর নিজের খরচ চালানো আসলে এটাও ডিপেন্ড করতেছে তোমার উপর। তোমার একাডেমিক প্রেশার থাকবে, তুমি ধরো 9টা থেকে 3টা 4টা, ল্যাব থাকলে কখনো 5টা, এরকম তোমাকে ডিপেন্ড করে। আবার এমনও হইতে পারে 12টায় তোমার ক্লাস শেষ হবে। আবার নিজের একাডেমিক পড়াশোনা থেকে শুরু করে একটু যে যদি ক্লাবিং করো, প্রজেক্টে থাকো, তো সবকিছু ব্যালেন্স করে যদি তুমি টিউশন করাইতে পারো তাহলে তুমি ভালো টিউশনই করাইতে পারবা। আর যদি ব্যালেন্স করতে না পারো তাহলে হয়তো সেটা হবে না। এইটুকুই। আর এর বাইরে হচ্ছে 4 বছরের খরচ সবকিছু তোমাকে বলে দিছি। আর যদি কারো যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা এই লাইভের নিচে যে কমেন্ট বক্সে তোমরা একটু কমেন্ট করতে পারবা, আমরা পরবর্তীতে চেষ্টা করবো। তাও যদি না পারো বা যদি সমস্যা হয় আমাদেরকে ইনবক্স করবা, আমরা সবার আইডি তোমাদের কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। বা আমাদের ফ্লাই উইথ অ্যারোজিনিয়াস পেজেও তুমি মেসেজ করতে পারো, ইউবি ইনসাইডার পেজেও তুমি মেসেজ করতে পারো। আমরা চেষ্টা করব তোমাদেরকে সঠিকভাবে গাইডলাইন দেওয়ার। আর লাস্ট যে কথাটা আবার বলতেছি সেটা হচ্ছে যে তোমাদের জন্য 23 তারিখে আমরা একটা ফ্রি এক্সামের ব্যবস্থা করতেছি, যাতে করে তোমরা এই ভার্সিটির কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে বা একটু এই স্ট্যান্ডার্ড সম্পর্কে তোমরা একটু জানতে পারো। তো আজকে এই পর্যন্তই। আমরা আগেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা একটা পরে শুরু করছিলাম। তো এই জিনিসটা আসলে আমাদের টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে আমরা একটু দেরিতে শুরু করছি। তো আমরা চেষ্টা করছি তোমাদেরকে মোটামুটি সমস্ত বিষয় বলার জন্য, তোমাদের মোটামুটি যে সমস্ত বিষয়ে কনফিউশন ছিল সেই জিনিসগুলো সম্পর্কে। আর আমরা আমাদেরকে তোমাদের জন্য আমরা আমাদের যে রেডি করছি যে সাজেশন গুলো, সেই সাজেশন গুলো আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে। আমাদেরও কাল পরশুদিন এক্সাম আছে, এই জন্য আর কি আমরা এখন একটু ব্যস্ত। তো এর মাঝে আমরা চেষ্টা করবো তোমাদেরকে খুব দ্রুত দিয়ে দেওয়ার জন্য, কারণ আগামী শুক্রবার তোমাদের এক্সাম। আর লাস্ট একটা কোশ্চেন দিয়ে আমি এই লাইভ সেশনটা শেষ করতেছি যে ভাইয়া কোন সাবজেক্টে পড়াশোনা করে ভালো জব পাবো বা কোন সাবজেক্টে পড়াটা বেস্ট হবে। তো আসলে দেখো এই জিনিসটা ডিপেন্ড করবে তোমার উপরে। তুমি ইউনিভার্সিটিতে আসে যে ডিপার্টমেন্টে পড়াশোনা করো না কেন, তোমার নিজের পড়াশোনা, নিজের স্কিল, তারপর হচ্ছে সমস্ত কিছুর উপরে ডিপেন্ড করে তুমি কি করতেছো এই 4 বছরে, সমস্ত কিছুর উপরে ডিপেন্ড করে তোমার ভবিষ্যৎটা নির্ধারণ হবে। তো এটা আমি বা কেউ তোমাকে বলতে পারবে না ডিরেক্টলি যে তুমি এই ডিপার্টমেন্টে পড়লেই তুমি ভালো কিছু করতে পারবে বা এই ডিপার্টমেন্টে গেলে তোমার কোনো অপশন নাই বা তোমার ভবিষ্যৎ অন্ধকার। তো সবাই ভালো মতো এক্সাম দাও, ভালো মতো প্রিপারেশন নাও, এই কয়টা দিন বেশি সময় নাই। তো চেষ্টা করো বেসিক যে জিনিসগুলো একদম এই জিনিসগুলো আগে একটু শেষ করার। আর ক্যালকুলেটরের বিষয়টা আমি ওই লিস্টটা তোমাদেরকে পেজে দিয়ে দিচ্ছি, সবকিছুই তোমরা একবারে পেয়ে যাবা। আর সবার জন্য শুভকামনা, আশা করি তোমরা সবাই ভালো এক্সাম দিবা এবং তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের এই ক্যাম্পাসে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো মতো প্রিপারেশন নাও। আল্লাহ হাফেজ।